সুন্দরবনের কোল ঘেঁষে জনবসতির মানুষ ভীষণভাবে বনের উপর নির্ভর করে বেঁচে থাকে। বনের বাঘের সাথে চিরন্তন সংঘাতে প্রাণ হারিয়েছে অসংখ্য মানুষ। সেই জান্তবু বিপদ থেকে মানুষকে রক্ষা করতে ত্রাতার ভূমিকায় নেমেছিলেন সুন্দরবনের বিখ্যাত শিকারী পচাবদি গাজী। তার বাছাই করা গল্প থেকে আমরা শুনব শিকারের গল্প তার জবানিতে। চলুন শুরু করা যাক। 23 জন মানুষ খাওয়ার পরে এই ভয়ঙ্কর বাঘটা আমার হাতে মারা পড়ে। এটার কথা আমি সবার আগে বলবো। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অধিকাংশ এলাকাই সুন্দরবনের অন্তর্ভুক্ত। রায়মঙ্গল ও যমুনা নদী দুইটি শ্যামনগরের ভিতর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। দুই নদীর মাঝখানের মৌজাটির নাম আঠারবেকি। প্রায় ২০ মাইল লম্বা মৌজা, পুরাটাই বন, আর বন সুন্দরবন। অত্যন্ত ঘন গজানো গড়ান আর গেওয়া বন, তার সঙ্গে সুন্দরী, কাকড়া, কেওড়া, বাইন ও অন্যান্য গাছ। মাঝে মাঝে হুদলতার জঙ্গল, আবার অতি দুর্ভেদ্য হেতালঝোপ, বাঘের প্রধান আস্তানা। নদী থেকে বের হওয়া অসংখ্য ছোট বড় খালে মৌজাটি প্রায় জালের মতো ছাওয়া। ২৪ ঘণ্টায় ২ বার জোয়ার, ২ বার ভাটা হয়। জোয়ারকে আমরা সুন্দরবনের লোকেরা বলি গোন লেগেছে, অর্থাৎ গ্রহণ লেগেছে। সে সময়ে খালগুলো কানায় কানায় ভরে যায়, পাড় ডুবে বনের ভিতরেও হাঁটু পানি হয়। আবার ভাটার টানে সেই পানি সব নেমে যায়, তখন ঝিরঝিরা পানিতে পড়ে থাকে অসংখ্য ছোট বড় লোনা পানির মাছ। সুন্দরবনের সব নদী ও খালের পানিই লোনা। এক আঠারবেকি মৌজার মধ্যেই এরকম অসংখ্য খাল রয়েছে, নদীতে পড়েছে, নদী থেকে উঠেছে। এগুলোর ধারে ধারে নদীর কিনারে সুন্দরবনের বিখ্যাত গোলপাতার গাছ হয়। পাতা গোল নয়, হুবহু নারিকেল পাতার মতো। আবার নারিকেল গারিকেল গাছের মতো কাণ্ড হয় না, একেবারে গোড়া থেকেই পাতা গজায়। গোলপাতা দিয়ে ঘরের ছাউনি হয়, বেড়া হয়, নৌকার ছই হয়। সাবেক খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী জেলার নিচু অঞ্চলের অধিকাংশ নিম্নবিত্ত মানুষের ঘরই গোলপাতা দিয়ে ছাওয়া। অনেক অবস্থাপন্ন গৃহস্থের ঘরেও এই ছাউনি থাকে। এক এক ছাউনিতে ৭-৮ বছর চলে যায়। সুন্দরবনের নদী খালের কিনারা থেকে যারা এই গোলপাতা কেটে আনে, দুর্গম বন এলাকা থেকে যারা কাঠের গুঁড়ি আর লাকড়ি কেটে আনে, তাদেরকেই বলা হয় বাওয়ালি। এরা নেহায়েত দরিদ্র শ্রমিক, পেটের দায়ে বনে গিয়ে কাজ করে কোনো রকমে সংসার চালায়। ইংরাজি ১৯৬৬ সালের ঘটনা। সকাল ৭টা-৮টার সময় ৬ জন বাওয়ালি ২ ডিঙি নৌকা করে আঠারবেকিতে গোলপাতা কাটতে যায়। খালের কিনারা জুড়ে একটানা বিস্তৃত গোলগাছের কাছে ডিঙি বেঁধে কিনারায় আধা কাদা আধা মাটিতে নেমে গোলপাতা কাটছিল। কেউ কারো থেকে বেশি দূরে নয়। একজন বাওয়ালি ২খানা ডগা কেটে মাটিতে রেখে তৃতীয়টির গোড়ায় দায়ের কোপ দিয়েছে। সেই মুহূর্তে বাম পাশ থেকে হুঙ্কার দিয়ে বাঘ তার উপরে পড়ে। ঘাড় কামড়ে ধরে বিড়াল যেরকম সহজে ইঁদুর নিয়ে যায়, ঠিক তেমনি বাওয়ালিকে নিয়ে পিছনের জঙ্গলে চলে যায়। বাঘের হুঙ্ক গর্জন শুনেই ৫ জন বাওয়ালির আত্মা কেঁপে ওঠে। ২ জন গোলগাছের উপরে হুমড়ি খেয়ে পড়ে যায়। পুরা হুঁশ হলে ৫ জনই উঠে সঙ্গী যেখানে পাতা কাটছিল সেই গাছটার কাছে যায়। তাকে বাঘে নিয়ে গেছে, চোখেই দেখেছে, তবু বিশ্বাস হতে চায় না। তার দা গোলগাছের গোড়ায় পড়ে রয়েছে। তীরের মতো রক্ত ছুটে গাছের পাতায় আর কাদাতে লেগেছে। গোলপাতার ধার বেয়ে নিচে পড়ছে। সংখ্যায় ৫ জন ছিল বলে আর সকালবেলা বলে বাওয়ালিরা সাহস সম্পূর্ণ হারায়নি। দা, কাঠ, লাঠি নিয়ে চিৎকার করতে করতে তারা সঙ্গীকে উদ্ধার করতে রওনা হয়। ভিজা মাটিতে বাঘের পাড়া ও তাজা রক্ত দেখে এগুতে থাকে, হেঁকে এগুতে থাকে। হাত বিশেক যেতেই তার নীল রঙা লুঙ্গি পায়, এক কোনা গাছের ডালের সঙ্গে আটকা। একজনে ছিঁড়া লুঙ্গিটা হাতে তুলে নেয়। ৫ জনে আবার এগুতে থাকে। আরও আন্দাজ ২০০ হাত জঙ্গলের ভিতরে গিয়ে তারা লাশ পায়। বাওয়ালির উলঙ্গ শরীরটা কুচকানো, মাথা একদিকে কাত হয়ে আছে। পিঠ আর বাম হাতে বাঘ যে থাবা মেরেছে, গোশত আলগা হয়ে গেছে। ঘাড়গলা মারাত্মক দাঁতের কামড়ে এফোড়োফুড় হয়ে গেছে। প্রচুর রক্ত পড়েছে এবং তখনও পড়ছে। বাওয়ালিরা হইচই চিৎকার করতে করতে লাশ নৌকায় নিয়ে আসে। আঠারবেকির মানুষ খেকো বাঘ তার প্রথম শিকার খেতে পারেনি, দ্বিতীয়টি পেরেছিল। সেই দিনই রাত্রে এই ঘটনাস্থল থেকে মাত্র ৫ মাইল দূরে ফুলখালির খালের গোলপাতা বোঝাই নৌকায় ঘুমাচ্ছিল ৪ জন বাওয়ালি। এটা সুন্দরবনে খুব সাধারণ দৃশ্য এবং চিরাচরিত রীতি।
খুব সকাল থেকে একেবারে সন্ধ্যার আগ পর্যন্ত বাওয়ালিরা বনে কাঠ, লাকড়ি বা গোলপাতা কাটে। রাত হলে কাঠকাটা বাওয়ালিরা নদীর কিনারায় মাটি থেকে ৭-৮ হাত উঁচুতে তৈরি টোং বা অস্থায়ী ছোট্ট ঘরে গিয়ে ঢালা বিছানাতে ঘুমায়। কিন্তু পাতাকাটা বাওয়ালিরা পাড় থেকে ১৫-২০ হাত বাইরে নৌকা গেড়ে সেখানে ঘুমায়। জোয়ারের সময়ে অনেকে খালেও রাত কাটায়। ভাটার সময়তে খালে পানি কম থাকলে তখন নৌকায় নদীতে নিয়ে গিয়ে সেরকমই কিনারা থেকে ১৫-২০ কি ৩০ হাত দূরে গেড়ে ঘুমায়। নৌকা বড় হলে মজবুত ছইয়ের তলে তারা নিরাপদেই থাকে, কিন্তু মাঝারি নৌকা হলে সাধারণ একটা ছই মাত্র তাদের রাত কাটাবার আশ্রয় হয়। ফুলখালির খাল বেশ বড়, ৪০ হাতের কম প্রশস্ত নয়। ৪ জন বাওয়ালি ছিল মাঝারি আকারের নৌকাতে। সামান্য ছইয়ের তলায় সকলের জায়গা হয় না। বাকি নৌকাতে গোলপাতা বোঝাই, উপরভাগ সমান। সেই পাতার উপরেও বিছানা করা হয়েছিল। ভাত খেয়ে হুঁকা খেয়ে ৪ জন রাতের মতো শুয়ে পড়ে। ২ জনের পুরা শরীরই ছইয়ের ভিতরে থাকলেও পা ছিল বাইরে। সকালবেলা মাত্র ১ মাইল দূরের একজন গোলপাতা কাটা বাওয়ালিকে যে বাঘে খেয়েছে সে কথা এই ৪ জন বাওয়ালি শুনেছিল, যদিও লাশ তারা দেখতে যায়নি। তা সত্ত্বেও মাত্র আধ মাইলখানেক দূরের নদীতে না গিয়ে তারা যে খালেই ঘুমানো স্থির করেছিল সেটা অবশ্য ছিল তাদের দুঃসাহস এবং বোকামি। কিন্তু সে ধরনের বোকামি সুন্দরবনে আদৌ কোনো বিরল ঘটনা নয়। আগের দিন বিকালে যেখান থেকে হয়তো বাঘে মানুষ ধরে নিয়ে গেছে, পরদিন সকালেই তার আশেপাশে বাওয়ালিরা আবার কাজ করছে। এটা বনে অহরহ ঘটে থাকে। এদের নৌকা গোলপাতায় ভরেনি, আরও ৫-৭ মণ আন্দাজ খালি ছিল। ভেবেছিল যে পরদিন সকালে আরও ১-২ ঘন্টা পাতা কেটে বোঝাই পুরা করে তখন নৌকা ছাড়বে। তাছাড়া তাদের পানির হিসাবও মোটামুটি ঠিক ছিল। রাত্রে যখন তারা ঘুমায় তখন খালে ছিল জোয়ার। ভাটার টানে পানি কমতে শুরু করলেও ভোর রাতের আগে ভাটা শেষ হবে না। তখন তারা ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়বে। ফুলখালির খালে ভাটার সময়ও কিছু পানি থাকে এবং মাঝখালে নৌকা রাখা চলে। কিন্তু ১৮ বেঁকে মানুষখেকো ছিল সুন্দরবনের ইতিহাসে এক অতি ভয়ঙ্কর বাঘ। সম্পূর্ণ অচিন্তিত উপায়ে সে একজন হতভাগা মানুষকে ধরে নিয়ে যায়। রাত আন্দাজ ১২টার কাছাকাছি সময়ে বাঘ নিঃশব্দে সাঁতার কেটে কিনারা থেকে দূরে নৌকাতে গিয়ে উঠে। বাঘের ভরে নৌকা একদিকে কাত হয়ে ডুবে যাওয়ার মতো হয়। তখন ডিঙিতে আধা শরীর তুলে ছইয়ের বাইরে শোয়া যে বাওয়ালির ঘাড় কামড়ে ধরে সে কেবল ক্যাক করে একটা শব্দমাত্র উচ্চারণ করতে পেরেছিল। ৩ জন বাওয়ালির ভয়ার্ত বাঘ বাঘ যা যা চিৎকারে কিছুমাত্র না দমে লোকটিকে মুখে তুলে বিশাল বড় বাঘ খাল পার হয়ে বনের ভিতরে অদৃশ্য হয়ে যায়। ভয়াবহ স্তব্ধতার মাঝে ৩ বাওয়ালির বাকি রাত কাটে। সকালে সূর্য উঠলে তখন নৌকা খুলে তারা গিয়ে আরও ১০-১২ জন বাওয়ালি ভাইকে ডেকে আনে। সকলে মিলে দা কাঠ কুড়াল নিয়ে হইচই করতে করতে জঙ্গলে ঢোকে। বাঘের পাড়া দেখে দেখে প্রায় সিকি মাইল ভিতরে গিয়ে একটা আঁটো জায়গায় লাশ পায়। রাতের মধ্যে বাঘ বাওয়ালির পেট, নাড়ি ভুঁড়ি, কোমর ও উড়ু সব খেয়ে ফেলেছে। সেই আধা খাওয়া লাশ এনে তারা বন বিভাগের অস্থায়ী অফিসে এই মৃত্যুর খবর রেকর্ড করায় এবং তারপরে জানাজা পড়ে নদীর চরেই দাফন করে। এরপরে ৩ দিন পর্যন্ত বাঘ যদিও আর কাউকে আক্রমণ করেনি, তবু সমস্ত ১৮ বেঁকি এলাকায় মারাত্মক ভীতি ছড়িয়ে পড়ে। বন বিভাগের কর্মকর্তাগণ মানুষখেকো বাঘ সম্বন্ধে সতর্ক হয়ে ওঠেন। অবিলম্বেই বন দফতরের কয়েকজন শিকারী বন্দুক ও রাইফেল নিয়ে বের হয়ে যান। কর্মকর্তাদের মধ্যে শিকারী আছেন, অন্যান্য বন কর্মচারীগণের মধ্যেও কেউ কেউ আছেন যে শিকার করতে জানেন, যদিও তারা ঠিক পেশাদার শিকারী নন। কোনখানে মানুষখেকো বাঘের উপদ্রব হলে সঙ্গে সঙ্গে এই শিকারীগণ সেখানে গিয়ে বাঘের মোকাবিলা করতে চেষ্টা করেন এবং বাওয়ালিরা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে সেরকম নিরাপত্তার বিধান করেন। যখন এই ব্যবস্থা যথেষ্ট না হয় তখন বন বিভাগ থেকে মানুষখেকো বাঘের জন্যে পুরস্কার ঘোষণা করা হয় এবং পেশাদার শিকারীগণকে জরুরি সংবাদ পাঠানো হয়। ঠিক ৩ দিন পরে বাঘ আরেকজন বাওয়ালিকে ধরে নিয়ে যায়। ফুলখালি থেকে কাচিকাটা খালের দূরত্ব আধ মাইলের বেশি নয়। ২টি ডিঙি নৌকা করে ৬ বাওয়ালি গোলপাতা কাটছিল খালে। ফুলখালির বাওয়ালিকে বাঘে খাওয়ার পর থেকে ১৮ বেকিরা সব বাওয়ালি যতদূর সম্ভব সাবধানতার সঙ্গে পাতা কাটতে থাকে। থেকে দূরে একাকী না থেকে পরস্পর কাছাকাছি থাকলে বাঘের আক্রমণের সম্ভাবনা কম থাকে। এই বাওয়ালিরাও খুব সতর্কতার সঙ্গেই কাজ করছিল।
সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বিঘ্নে পাতা কেটে গোসল করে বাওয়ালিরা নৌকায় বসে ভাত খায়। তারপর খানিক বিশ্রাম করে হুঁকা টেনে আবার গিয়ে পাতা কাটায় লাগে। কেউই একজন আরেকজন থেকে ৫-৭ হাতের বেশি দূরে ছিল না। হঠাৎ হুঙ্ক করে এক ভয়ঙ্কর গর্জনের সঙ্গে বাঘ আড়াল থেকে একজন বাওয়ালির ঘাড়ে লাফিয়ে পড়ে। আক্রমণের ধাক্কায় আর বাঘের বিশাল দেহের ভারে বাওয়ালি তলে পড়ে যায়। কয়েকদিন পরেই এই বাওয়ালি দলটি আবার গোলপাতা কাটতে এলে তখন আমি গিয়ে তাদের সঙ্গে দেখা করি এবং ঘটনার বিস্তারিত জানতে চাই। তখন একজন আমাকে বলে যে বিশাল বড় বাঘ আমার মাথার উপর দিয়ে লাফ দিয়ে গিয়ে ওকে ধরল। আর আরেকজন বলে এই লাঠি দিয়ে যে বাড়ি মেরে বাঘকে খেয়ে দিয়েছি। বর্ণনা দুইটি যত রোমাঞ্চকর তার চেয়ে অনেক বেশি দুঃসাহসিক। সঙ্গে সঙ্গীকে নিয়ে যাচ্ছে বাঘে, আর তাকে বাঁচানোর জন্যে মহাশক্তিমান ও হিংস্র জন্তুটিকে লাঠির বাড়ি দিয়ে তাড়ানোর চেষ্টা করাতে যে কী পরিমাণ সাহসের দরকার হতে পারে তা সার্কাসের বা চিড়িয়াখানার বাঘ দেখে ধারণা করা যাবে না। অন্তহীন, জনবসতিহীন গভীর বনে এমনকি দূরেও একটা সাধারণ বাঘ দেখলে প্রাণে আতঙ্কের সৃষ্টি হয়ে যায়। আর বিশাল আকারের মানুষখেকোর মুখের সামনে অসহায় মানুষের পক্ষে নিজের জীবন বিপন্ন করে সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করাতে অবিশ্বাস্য বীরত্বেরই দরকার হয়। একটিমাত্র থাবায় তার মৃত্যু হতে পারে, আর থাবা মারতে বাঘের ১ সেকেন্ড সময়ও লাগে না। সুন্দরবনের দরিদ্র অশিক্ষিত বাওয়ালিদের মধ্যে মনুষ্যত্বের এই যে পরিচয়, এর কোনো তুলনা নেই। পরপর কয়েকজন বাওয়ালি বাঘের মুখে যাওয়ায় সমস্ত বন বিভাগে এক মহা শঙ্কা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়ে যায়। বন কর্মকর্তা ও বনরক্ষীদের মধ্যে যারা শিকারী ছিলেন তারা ইতিমধ্যেই বোট নিয়ে, নৌকা নিয়ে আঠারবেকিতে বাঘের অনুসন্ধানে ছিলেন। কেউ যদিও এই বাঘকে একটি গুলি করার সুযোগ পাননি, তবু তারা সকাল সন্ধ্যা আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছিলেন। এই সময়ে বন বিভাগ থেকে সুন্দরবনের পেশাদার শিকারী পরিবারগুলোর কাছে এই বাঘ শিকারের জন্য সংবাদ পাঠানো হয়। আমি অবিলম্বে রওনা হয়ে যাই এবং আঠারবেকির অস্থায়ী বন অফিসে গিয়ে অন্যান্য শিকারীগণের সঙ্গে যোগ দিই। বন বিভাগ থেকে শিকারীগণকে সকল রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। হলো আমাকে নেওয়া হয় এক বোটে, সঙ্গে একটি ডিঙি নৌকা এবং কয়েকজন বনপ্রহরী ও বনমাঝিকে সাহায্যের জন্য দেওয়া হয়। বড় বোট নদীতে রেখে ডিঙি করে সকাল সন্ধ্যা এক খাল থেকে আরেক খালে, পাড়ে উঠে, কিনারে এবং যেখানে যতদূর সম্ভব বনের ভিতরে গিয়ে আমি বাঘের খোঁজ করতে লাগলাম। সুন্দরবনে এভাবে ছাড়া খোঁজার বা চলাচলের আর কোনো উপায় নেই। বিশাল বনের কোনখানে রাস্তাঘাট বলে কিছু নেই, কোন রাস্তার চিহ্নও নেই। একটানা বনের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার একমাত্র উপায় নৌকা। আমি সকলের সঙ্গে অব্যাহতভাবে মানুষখেকো বাঘের সন্ধান করতে লাগলাম। এর মধ্যে আঠারবেকি এলাকায় কর্মরত সকল বাওয়ালি ও জেলেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে কোনখানে বাঘে কাউকে নিয়ে গেলে বা আক্রমণ করলে বা বাঘ দেখলেও যেন অস্থায়ী বন অফিসে বা কোনো না কোনো বোটে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। তারপর কয়েকদিন ধরে চলল আমাদের সবার প্রাণান্তকর চেষ্টা আর সন্ধান। সেই সব চেষ্টাই ব্যর্থ হল, কোনখানে একবার বাঘ দেখতে পেলাম না। নৈরাশ্যের মধ্যে হঠাৎ একদিন অত্যন্ত দুঃখজনক আরেকটি মৃত্যু সংবাদ এল আঠারবেকি মৌজা থেকেই। পাড় আঁটুনির খালে এক হিন্দু জেলে তার ছেলেকে নিয়ে মাছ ধরছিল। এই বৃদ্ধ সারা জীবন মাছ ধরেছে সুন্দরবনের খালে আর গাঙে। ছেলেকে যে সঙ্গে নিয়েছে তাও আজ অনেক বছর। বাঘ সে হয়তো দেখেছে বহুবার, চোখের সামনে দিয়ে গাং পার হয়ে যেতেও হয়তো দেখেছে বহুবার, কিন্তু মানুষখেকোর নজরে পড়তে হয়নি কোনোদিন। একবার নজরে পড়ল, সেই সে মৃত্যু ঘটল। আগের দিন সন্ধ্যায় বাপ ছেলে পাড়াটুনি ভরা খালে জাল পেতে রেখে গিয়েছিল। সেদিন সকালে ভাটার টানে পানি নেমে গেলে তখন ঝিরঝিরা পানিতে আটকে থাকা মাছ ধরতে আসে তারা। এই জেলেরা 2 দিন, 3 দিন, 4-5, এমনকি 7 দিন পর্যন্ত থাকে নৌকায়। ডিঙিতে খায়, ডিঙিতেই রাত কাটায়। মাছ ধরে ধরে নৌকায় 2 পাশে বাঁধা চাইয়ের মধ্যে জিয়ে রাখে। সেগুলো ভরে গেলে তখন নিয়ে গিয়ে বিক্রি করে। একটানা কয়েক ঘণ্টা খালের কাদাতে অনেক দূরে পর্যন্ত হেঁটে হেঁটে বাপ আর ছেলে মাছ ধরল। বড় ছোট নানা রকম লোনা পানির মাছ। বেলা দুপুর হলে তখন রান্নার ব্যবস্থা করতে হয়। বুড়া বাপ কিনারায় উঠল লাকড়ির জন্যে। বৃদ্ধ পাড়ে উঠল শুকনা ডাল কেটে আনতে,
আর ছেলে মাছ ধরতে থাকল। হঠাৎ ছেলে একটা হুক গর্জন শুনল, তারপর গোঙানি কাঠ কাটার আওয়াজ থেমে গেল। বিভ্রান্ত ছেলে বাবা বাবা বলে চিৎকার করতে করতে দ্রুত পাড়ে উঠল, কিন্তু বুড়া বাবার কাছ থেকে কোনো জবাব এলো না। সে কাণ্ডজ্ঞানহীনের মতো বনের ভিতরে ঢুকে পড়ল। হঠাৎ মাত্র কয়েক হাত সামনেই হাম করে বাঘের গভীর ডাক শুনে তার জ্ঞান ফিরে এলো। সে ডিঙিতে ফিরে দ্রুত গিয়ে কয়েকজন বাওয়ালিকে জোগাড় করে আনল। সুন্দরবনের এ আরেক আশ্চর্য সহমর্মিতা। কারো বাবাকে, ভাইকে কি সঙ্গীকে বাঘে নিয়ে গেছে শুনলে কাছে ধারের আর সবাই সেখানে আসে, বিপদ উপেক্ষা করে যতদূর সাধ্য সাহায্য করে। সকলে মিলে হইচই করতে করতে বাঘের পায়ের চিহ্ন আর রক্তের দাগ দেখে বনের ভিতরে এগুতে থাকল। কিছুদূর যেতেই জেলের পরনের কাপড় পেল। বাপের দা আর রক্তমাখা কাপড় হাতে নিয়ে ছেলে ছুটতে লাগল পাগলের মতো। সেই উদভ্রান্ত মুহূর্তে তার যেন বিশ্বাস ছিল যে তাড়াতাড়ি যেতে পারলে বাবাকে সে জীবিতই উদ্ধার করে আনতে পারবে। কিন্তু বেলা ইতিমধ্যে ৫টা, সাড়ে ৫টা হয়ে যাওয়াতে বাওয়ালিরা বাধ্য হয়ে অনুসন্ধান স্থগিত করে এবং ছেলেকে জোর করে নৌকায় ফিরিয়ে নিয়ে আসে। বনে অন্ধকার দ্রুত ঘন হয়ে আসছিল, তাই আর অগ্রসর হওয়া তাদের পক্ষে মোটেই নিরাপদ ছিল না। এই জেলের দেহের অবশিষ্ট আর উদ্ধার করা সম্ভব হয়নি। আঠারবেকি মোজা সীমানার মধ্যে এই বাঘ একের পরে এক অসহায় জেলে ও বাওয়ালিকে খেতে থাকে। সমস্ত এলাকায় মারাত্মক ত্রাসের সৃষ্টি হয়ে যায়। বহু খালে বাওয়ালিরা প্রাণ ভয়ে লাকড়ি ও পাতা কাটা বন্ধ করে দেয়। জেলেরাও মাছ ধরা বন্ধ করে দেয়, যদিও এটাই তাদের রুজি রোজগারের উপায়। কয়েকজন বন কর্মকর্তা, অন্যান্য শিকারী ও আমি বহু চেষ্টা করেও তখন পর্যন্ত একবার মানুষখেকো বাঘ দেখতে পাইনি। আমি কেবল পায়ের পাড়ার দাগ পেয়েছিলাম। কয়েকদিনের বাসি চিহ্ন হলেও বুঝতে পেরেছিলাম যে সেটা বিশাল এবং অস্বাভাবিক বড় এক বাঘের পাড়া। তত বড় আমি আগে আর কোনো দিন দেখিনি। এর মধ্যে একটি জার্মান টেলিভিশন দল সুন্দরবনে আসে ছবি তুলতে। সামগ্রিকভাবে পৃথিবী বিখ্যাত সুন্দরবনের এবং বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের চলচ্চিত্র তুলে নিয়ে যাবেন তারা। রাজা, রাষ্ট্রপ্রধান, কোনো বিশিষ্ট ব্যক্তিত্ব বা বিদেশিগণ সুন্দরবনে এলে বন দফতর থেকে সাধারণত আমাকেই তাদের গাইড নিযুক্ত করা হয়। জার্মান দলের গাইডও আমাকেই নিযুক্ত করা হলো। যথাশীঘ্র সম্ভব খুলনা শহরে যাবার জন্যে আমার প্রতি জরুরি নির্দেশ এলো। যে বাঘের মাত্র কয়েকটি ভয়াবহতার আমি উল্লেখ করেছি, যে বাঘ কয়েক সপ্তাহ যাবৎ আমাদের সকল শিকারীর আপ্রাণ চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে এক বর্ণনাতীত ত্রাসের সৃষ্টি করে ফেলেছে, তাকে জীবিত রেখে খুলনা শহরে যাবার কথা আমি চিন্তাও করতে পারিনি। কিন্তু বাধ্য হয়েই আমাকে আঠারবেকি ছেড়ে যেতে হলো। এই দলের কয়েকজনই ছিলেন নামকরা শিকারী। একজন মেম ছিলেন, তারও শিকারে আগ্রহ কিছু কম ছিল না। কিন্তু দুনিয়ার অন্যান্য জায়গায় বনভূমিতে সাধারণ বাঘ শিকার করলেও সুন্দরবনে মানুষখেকো রয়্যাল বেঙ্গল শিকারের পূর্ব অভিজ্ঞতা তাদের কারও ছিল না। আঠারবেকিতে এক মানুষখেকোর উপর্যুপরি আক্রমণে সেই এলাকায় জেলে বাওয়ালিদের সকল কাজ বন্ধ হবার অবস্থা হয়েছে শুনে তারা সেখানেই যাবেন বলে স্থির করলেন। টেলিভিশনের ছবি তুলতে এসেছেন। দুঃসাহস যতটা আছে এখানকার ভয়াবহতার ধারণা ততটা নেই। এই সময়ের মধ্যে বাঘ আরও মানুষ খেয়েছে। বাওয়ালি জেলেরা প্রতিদিন বন ত্যাগ করছে। বন অফিসের এবং পেশাদার শিকারীরাও আপ্রাণ চেষ্টা করেও কেউ এই মানুষখেকোটিকে একটি গুলি করার সুযোগ পাননি। যদিও তারা বাঘের পায়ের চিহ্ন দেখে সন্ধান করেছেন, রাত জেগেছেন এবং অনেক বিপদেরও ঝুঁকি নিয়েছেন। সব বাঘ মানুষখেকো হয় না, যেটা হয় বুড়া হলে হয়। শরীরের শক্তি কমে গেলে, যখন আর দ্রুতগামী হরিণ ধরতে পারে না, শুয়োর ধরতে পারে না, তখনই বাঘ মানুষ ধরে খায়, কারণ মানুষ অসহায় প্রাণী। আর একবার মানুষখেকো হলে তখন বাঘ কেবল মানুষই খায়, অন্য কোন প্রাণী ধরতে যায় না। আঠারবেকি মানুষখেকো বাঘ ২০ জন জেলে ও বাওয়ালিকে মেরে আতঙ্কজনক রেকর্ড করে ফেলে, এবং তা মাত্র মাস ১.৫-২ সময়ের মধ্যে। সুন্দরবনের ইতিহাসে সেরকম ব্যাপক ভীতি আর অচল অবস্থা আর কখনো সৃষ্টি হয়নি। জার্মান টেলিভিশন দলকে নিয়ে আঠারবেকিতে পৌঁছেই আমরা যে জোড়া ঘটনার খবর পেলাম তার বর্ণনা না করে পারছি না। একজন হিন্দু নমশূদ্র সবার কাছে গুনিন বলে পরিচিত ছিল। গুনিন এজন্যে যে তিনি বনের হিংস্র জীবজন্তু বশীভূত করার মন্ত্র জানতেন।
অনেক বাওয়ালিও জেলে তাকে সঙ্গে নিয়ে বা তার কাছ থেকে মন্ত্রপুত লাল কাপড়ের টুকরা নিয়ে বনে কাজ করতে যেত এবং কাজের স্থানে কাপড়টি নিশানের মতো করে গেড়ে রাখত। এতকাল পর্যন্ত কোনোদিন তার মন্ত্রের কার্যকারিতা মিথ্যা প্রমাণিত হয়নি বলে এই গুণিন বাওয়ালি এবং জেলেদের কাছে বিশেষ শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন, যে তিনি একবার মন্ত্র পড়ে দিলে তাতে বনের দেবী বনবিবি বশীভূত হন। বাঘের সাধ্য নেই যে আর কাছে আসে। বনের বিশালত্ব, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, জনমানবহীনতা, হিংস্র মানুষখেকো বাঘ, অজগর, কুমির ও হাঙরের যত্রতত্র উপস্থিতির জন্যে মানুষের মনে যে অসহায়ত্ব বোধ জাগে, গুণিন নগনের জাদুটোনা সেখানে স্বভাবতই কিঞ্চিত নিরাপত্তা বোধ আনে এবং অন্তত মানুষকে বনে কাজ করার শক্তি যোগায়। কিন্তু এই খ্যাতনামা গুণিনের মন্ত্রবল শেষ পর্যন্ত তার নিজের জীবনেই অসার বলে প্রমাণিত হয়, এবং তা এই আঠার বেকিতে। গুণিনরা বাওয়ালিদের সঙ্গে লাকড়ি, গোলপাতা কাটা জায়গাতে যান। এই গুণিনও বাওয়ালি দল নিয়ে যেতে চাইলেন, কিন্তু বন অফিস এবার তাকে টিকিট দিতে অস্বীকার করে। কর্মকর্তা গুণিনকে দোলনপীরের খাল ছাড়া অন্য কোনো খালের টিকিট নিতে বললেন, কেননা গত মাস দেড়েকের মধ্যে দোলনপীরে বেশির কম মানুষ মারা পড়েছে। কিন্তু গুণিন দোলনপীরেরই টিকিট চান। সেখানে গোলপাতা বেশি আছে এবং মন্ত্র দিয়ে তিনি এলাকা আটক করে নেবেন, বাঘের আর কোনো শক্তি থাকবে না। তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই বন কর্মকর্তা সেই বাওয়ালি দলকে 5টি নৌকা নিয়ে পাতা কাটার পারমিট দেন। 4 ডিঙি এবং একটি বড়, মোট 5 নৌকায় 15 জন বাওয়ালি রাত্রিবেলা দোলনপীরের খালে গিয়ে নৌকা গাড়ে। রাত্রে গুণিন মন্ত্র দিয়ে সেই এলাকা আটক করে ফেলেন এবং সকাল 7টার সময়ে বাওয়ালিরা খালের পাড় থেকে পাতা কাটতে শুরু করে। দুপুর পর্যন্ত নির্বিঘ্নে কাজ করে তারা বড় নৌকাতে এসে ভাত খায়। পানতামাক খেয়ে পড়ন্ত বেলায় আবার কাজে লাগে এবং সন্ধ্যা পর্যন্ত প্রচুর পাতা কাটে। গোলপাতা সেখানে যথেষ্টই ছিল। রাতে মন্ত্রের উপরে আস্থাশীল 15 জন লোকই বড় নৌকায় নির্বিঘ্নে ঘুমায়। সকালে কারো মনেই আর তেমন কোনো ভয় নেই। সেদিন তারা আরও কিছুটা উজানে পাতা কাটতে যাবে। সবার আগে গুণিনের নৌকা, বৈঠা হাতে গলি পাছায় 2 জন বাওয়ালি এবং মাঝখানে তিনি বসা। তখন ভাটার সময় বলে কিছুদূর গিয়েই নৌকা খালে আটকে যায়। পাছার বাওয়ালি একটা বিড়ি ধরায় 3 জনেই টানবে বলে হঠাৎ পাড় থেকে বাঘ লাফ দিয়ে গুণিনকে ধরে। আক্রমণের চোটে নৌকা কাত হয়ে যায় আর শিকারসহ বাঘ খালের পানিতে গিয়ে পড়ে। মৃত্যুরূপ মহাবিপদ যখন একেবারে সামনে এসে পড়ে, মানুষ কখনো তখন অবিশ্বাস্য রকমের সাহসী হয়ে ওঠে। পাছার বাওয়ালি চিৎকার করতে করতে হাতের বৈঠা দিয়ে বাঘের মাথায় পিটাতে শুরু করে। মুহূর্তের মধ্যে বাঘ গুণিনকে ছেড়ে দিয়ে পিছনের 2 পায়ে খাড়া হয়ে ওঠে এবং বাওয়ালির মাথা কামড়ে ধরে পাড়ে উঠে অদৃশ্য হয়ে যায়। সমস্ত ঘটনাটি মাত্র মিনিটখানেক সময়ের মধ্যে ঘটে। 14 জন বাওয়ালি গুণিনকে নিয়ে 2 মাইল দূরে আঠার বেকিতে ছোট কূপ অফিসে আসে। কিন্তু গুণিন পথেই মারা যান, একটা কথাও বলতে পারেননি। পানি থেকে নৌকায় তোলার পরে অল্পক্ষণ কেবল একটা অস্পষ্ট গোঙানি ছিল। খবর পেয়ে গুণিনের লাশ দেখে আর এক মুহূর্ত দেরি না করে অন্তত 30 জন বাওয়ালিকে সঙ্গে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। বন অফিসের আরও 6 জন রওনা হলেন আমার সঙ্গে বন্দুক নিয়ে। আগেই বলেছি যে সুন্দরবনে চলাচলের একমাত্র উপায় হচ্ছে নৌকা। রাস্তাঘাট বলতে কিছু নেই কোনখানে। দুর্গম বনে কোথাও বাঘে মানুষ খেলে তার খবর পেতে এবং তার অকুস্থলে গিয়ে পৌঁছতে যে সময় অবধারিতভাবে পার হয়ে যায়, তারপরে প্রায়ই বাঘ আর সেখানে থাকে না। শিকার খেয়ে কেবল হাড়গোড়গুলো ফেলে রেখে যায়। সেদিন বাওয়ালিরা গুণিনের লাশ আঠার বেকির ছোট অফিসে নিয়ে এসেছিল বেলা 2টায়। জোর ডিঙি বেয়ে গেলে আমরা 1 ঘণ্টার মধ্যে দোলনপীরের খালের উজানে পৌঁছতে পারব এবং ভয়ঙ্কর মানুষ খেকোকে সামনাসামনি দেখার, এমন কি কিসমতে থাকলে হয়তোবা গুলি করারও সুযোগ পাব বলে আশা করলাম। ভাটিখাল বেয়েই আমাদের ডিঙিগুলো সেদিন বিজলির মতো ছুটল এবং বেলা আন্দাজ 3টার মধ্যেই ঘটনার স্থানে গিয়ে পৌঁছলাম। নরম মাটিতে তখন বাঘের একেবারে তাজা পাড়া। দেখা মাত্র আমি চিনতে পারলাম যে সেই একই মানুষ খেকো বাঘ। উপস্থিত সকলেই বলল যে এত বড় পাড়া তারা জীবনে কোনোদিন দেখেনি। গুণিনের নৌকার যে একমাত্র ভাগ্যবান বাওয়ালি প্রাণে বেঁচে গেছে, সে ভয়ে তখন এমন বিমূঢ় হয়ে গেছে যে বিশাল বড় বাঘ, এর বেশি আর কিছুই বর্ণনা করতে পারল না। সেরকম মনের অবস্থাই তার ছিল না। আমরা 35 জন মানুষ হাঁক ডাক হইচই করে বনের ভিতরে এগিয়ে চললাম।
কাদার মধ্যে বাঘের পায়ের চিহ্ন পরিষ্কার পড়েছিল। মানুষখেকো বাঘ সাধারণত দাপটের সঙ্গে হাঁটে, সাধারণ বাঘ তা করে না। এ বাঘগো জাওয়ালিকে মুখে নিয়ে অতি দাপটের সঙ্গে মাটিতে আছড়ে আছড়ে হেঁটে গেছে। ফলে নরম মাটিতে ও কাদাতে সেই স্পষ্ট পাড়া অনুসরণ করা আমাদের সহজ হল। তাছাড়া মাটিতে, গাছের পাতায় ও গুঁড়িতে যথেষ্ট তাজা রক্তও লেগেছিল। বাওয়ালির পায়ের আঙুল কোথাও কোথাও কাদাতে হ্যাঁচড়ে গিয়েছিল, সেই চিহ্নও ছিল। আমি রইলাম সকলের সামনে, আর যদি বা বাঘ কাউকে আক্রমণ করে তবে সম্পূর্ণ সম্ভাবনায় পিছনের জনকে ধরবে। এজন্যে সকলের পিছনে বন্দুক হাতে রইলেন বন অফিসের 2 জন শিকারী। গভীর বনের মধ্য দিয়ে প্রায় 60 মাইল যাওয়ার পরে আমরা বাওয়ালির লাশ পেলাম। নৌকা থেকে এখান পর্যন্ত বাঘ 1 হাঁটা এসেছে, পথে কোনখানে থামেনি বা একবারের জন্যে মুখের শিকার মাটিতে রাখেনি। এ থেকেও বাঘের বিপুল শক্তি এবং আকারের বিশালত্বের একটা আন্দাজ করতে পারলাম। অর্থাৎ একেবারে অভ্রান্তভাবে সেই একই মানুষখেকো বাঘ। বাওয়ালির লাশ 2 পা গুটানো অবস্থায় পড়েছিল। কোমর ও পেট থেকে কয়েক খাবলায় 3-4 সের মতো গোস্ত খেয়ে ফেলেছে। মাথা কামড়ে ধরে যে এনেছে তা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। চারপাশে ছোট ও মাঝারি গড়ান গাছই বেশি ছিল, তাই বন গভীর হওয়া সত্ত্বেও বসার বা মাচা বাঁধার কোনো সুবিধা হল না। বেশ দূরে একটা কেওড়া গাছ ছিল, অনেক উঁচু এবং মাটি থেকে 13-14 হাত উপরে গাছটার তেডালায় বিনা মাচায়ও বসার সুবিধা ছিল। আমি সেখানে বসেই রাত্রে বাঘের অপেক্ষা করব বলে স্থির করলাম। বাঘ অবশ্যই বাওয়ালির দেহের বাদবাকি অংশ খেতে আসবে। দীর্ঘদিন পরিশ্রম ও কষ্টের পরে অবশেষে আজ সুযোগ পাওয়া গেল। কিন্তু দুঃখের বিষয়, হয়ে গেল ভিন্ন এবং অপ্রত্যাশিত এক সমস্যা। কোনো একজন শিকারী বা বাওয়ালি রাত্রে আমার সঙ্গে থাকতে রাজি হল না, আর একজন কাউকে সঙ্গে না নিয়ে সম্পূর্ণ একাকী শিকার করতে বসা আমার বংশের রীতি নয়। কোন একজন মানুষ সঙ্গী হিসাবে থাকতেই হবে। বহু অনুরোধ করলাম, বাঘ মারার নিশ্চিত সম্ভাবনার কথা বুঝিয়ে বললাম, আমার বন্দুক, তাজা এলজি কার্তুজ দেখালাম, গাছের উঁচু ডালের সঙ্গে কোমর বেঁধে নিরাপদে বসে থাকতে বললাম, কিন্তু সবই বৃথা হল। এই মানুষখেকো অগুনতি মানুষ খেয়ে যে মারাত্মক ভয় সৃষ্টি করে ফেলেছে, সে কারণেই কাউকে, এমনকি কোনো একজন শিকারীকেও রাজি করাতে পারলাম না। একেবারে নিতান্ত বাধ্য হয়েই সুন্দরবনের শ্রেষ্ঠ শিকারী বংশের লোক হয়েও ভয়াবহ মানুষখেকো বাঘ মারার নিশ্চিত সুযোগ আমাকে ছেড়ে দিতে হল। এজন্যে যে কোনো দোষারোপ আমি মাথা পেতে নিতে রাজি আছি। সুন্দরবন জনমানবহীন ও পথঘাটহীন মহা অরণ্য, এখানকার শিকারের রীতি ভিন্ন, আর সেজন্যেই অন্তত একজন কাউকে সঙ্গী না নিয়ে বাঘ শিকার করার রেওয়াজ আমাদের বংশে নেই। বাধ্য হয়েই সন্ধ্যার আগে বাওয়ালির লাশ নিয়ে আমরা আঠারবেকি কূপ অফিসে ফিরে এলাম। জার্মান টেলিভিশন দল প্রচুর ছবি তুলল। আঠারবেকির যত গভীর গহন জায়গা ছিল সব কিছুরই ছবি তুলল। হরিণ, বানর, সাপ, কুমির ও পাখির ছবি। আমার ছবিও তুলল, কিন্তু দুঃখের বিষয়, বাঘ দেখাতে পারলাম না। তাদের সাহসের তারিফ না করে পারা যায় না। এই এলাকায় একটি মানুষখেকো বাঘ মাত্র 1.5-2 মাসে অসংখ্য মানুষ খেয়ে ফেলেছে শুনে দলের শিকারীগণ সেই বাঘ মারার জন্যে আন্তরিকভাবে আগ্রহী হয়ে ওঠেন। সকল বিপদ উপেক্ষা করে সম্ভাব্য কয়েকটি স্থানে তারা বাঘের মোকাবিলা করতেও চেষ্টা করেন। কিন্তু সুন্দরবনে মানুষখেকো বাঘ শিকারের রীতি ভিন্ন। একদিন এক অতি বিপজ্জনক স্থানে কয়েক ঘণ্টা ধরে অপেক্ষা করে অবশেষে অনেক দূরে রেঞ্জের বাইরে একটি বাঘ তাদের দেখাতে পেরেছিলাম। কিন্তু সেটি ছিল এক ছোট বাঘ, বছর 3 বয়সের। অবশেষে জার্মান দল তাদের কাজ শেষ করে খুলনা রওনা হয়ে গেল। যাবার সময়ে মেম সাহেব, মিসেস লেচেনবার্গ আমাকে একটি টাইপ করা প্রশংসাপত্র দিয়ে গেলেন। আমি সেটি যত্নের সঙ্গে রেখে দিয়েছি। তারা চলে যাওয়ার ঠিক পরের দিনই আঠারবেকি খালের ধারে বাঘ একজনকে নিয়ে যায়। সকাল 8টার দিকে কয়েকজন বাওয়ালি খালের পাড়ে গোলপাতা কাটছিল। বাঘ মাত্র 5-6 হাত দূর থেকে লাফ দিয়ে এসে বাওয়ালির ঘাড়ে পড়ে এবং সবার চোখের সামনে থেকে হতভাগ্যকে নিয়ে যায়। সঙ্গের বাওয়ালিরা বনে ঢুকতে সাহস না পেয়ে 1 মাইল দূরে আমাদের সরকারি বোটে এসে খবর দেয়। এক মুহূর্ত দেরি না করে আমি 12 জন বাওয়ালি সহ ডিঙি করে রওনা হলাম। দোনলা বন্দুক আর কয়েকটি এলজি কার্তুজ নিলাম এবং আধ ঘণ্টারও কম সময়ের মধ্যে সেই খালের ধারে গিয়ে পৌঁছলাম। 30-32 বছরের যুবক বাওয়ালি পাতা কাটছিল ডান হাতে। বাঘ মাত্র 6 হাত দূরে তার বাম পাশের একটা ঝোপের ভিতরে ওত পেতে বসেছিল
সেখান থেকে এক লাফে তাকে ধরে। যেখান থেকে লাফ দিয়েছিল, পায়ের ভয়ানক দাপটে কাদামাটি সেখানে গর্ত হয়ে গেছে। তার গোলকাটা দা তখনও গাছের গোড়াতেই পড়েছিল, সেখানে প্রচুর রক্ত, একেবারে বরাবর সোজা পুবে গেছে। জঙ্গল ভেঙে হাত দশেক এগুতেই প্রথমে মাটিতে পড়ে থাকা লুঙ্গিটা পেলাম, রক্তে ভিজা। নরম কাদা ও মাটিতে একেবারে পরিষ্কার বাঘের পাড়া। আমি 10 হাত দূর থেকেই চিহ্ন দেখলেও বলতে পারতাম যে এটা সেই বিশালাকার মানুষখেকর পাড়া যে 18 বেকিতে এই নিয়ে 23 জন জেলে আর বাওয়ালিকে খেয়েছে। এতদিনের মধ্যে আমি বা আমরা কোনো একজন শিকারী এই বাঘ চোখে দেখতে পাইনি। পায়ের চিহ্ন দেখে আর বাওয়ালিদের মুখের বর্ণনা থেকে কেবল জেনেছি যে 18 বেকির এই মানুষখেকো হচ্ছে বাঘা। সবার আগে আমি অতি সাবধানে এগুতে লাগলাম। গোল গাছ থেকে গেওয়া গড়ান বন পার হয়ে একটানা 1 হেতাল ঝোপ পড়ল, কতকটা সরু সরু খেজুর গাছের মতো। কাটাওয়ালা এই গাছ অত্যন্ত ঘন হয়ে জন্মায়। বহু কষ্টে সেই দুর্ভেদ্য হেতাল পার হতেই পড়ল আবার বিস্তৃত হুদো বন, তার ভিতর দিয়ে নিয়ে গেছে। হুদো পার হতেই একটা ছোট্ট নালা পড়ল, সেটাও পার হয়ে আরও কিছু দূর জঙ্গলের ভিতরে একটা আঁটো জায়গাতে গিয়ে লাশ পেলাম। দেখলাম হতভাগ্য বাওয়ালির দেহ হাঁটু গুটানো, ঘাড় কাতকড়া অবস্থায় পড়ে রয়েছে। পেট আর উড়ুর গোস্ত সবই খেয়ে ফেলেছে। মানুষ মেরে বাঘ প্রায় সবসময়ই প্রথমে উড়ু আর পেটের গোস্ত খায়। বাঘ এখান থেকে গেছে পূব দিকে, কিন্তু এটা নিশ্চয়ই বুঝতে পারলাম যে পোয়া মাইলের ভিতরে, হয়তোবা আরও কাছেই, কোনখানে ঘাপটি মেরে রয়েছে। আমি মৃত বাওয়ালির আত্মীয় স্বজনদের কাছে অনুরোধ করে বেসন্ধ্যা পর্যন্ত লাশ সেখানেই রাখার সম্মতি আদায় করলাম। আর এতজনের মধ্যে মাত্র একজন সাহসী বাওয়ালিকে আমার সঙ্গে থাকতে রাজি করাতে পারলাম। আমারও একজনই সঙ্গী দরকার ছিল। তখন বেলা 3টা। সুন্দরবনে আরও 2.5 ঘন্টা আলো থাকবে এবং সেই সময়ের মধ্যে বাঘকে গুলি করার একটা সুযোগ নিশ্চয়ই পাওয়া যাবে বলে আশা করতে পারলাম। তা না হলে আত্মীয় স্বজনেরা ফিরে এসে লাশ নিয়ে যাবেই, এবং আরও কোনো একজন হতভাগ্য বাওয়ালি বাঘের মুখে না যাওয়া পর্যন্ত আমি দ্বিতীয় একটি সুযোগ পাব না। বাওয়ালির দেহ আঁটো জায়গায় থাকলেও 60-70 হাতের মধ্যে কোনো সুবিধাজনক গাছ ছিল না যে শরীর লুকিয়ে ডালে বসা যায়। একটা বড় বাইন গাছ কাছাকাছি জায়গায় থাকলেও বসার কোনো সুবিধা হলো না। এছাড়া চতুর্দিকেই শুধু গড়ান, গেওয়া, ধুন্দুল ও সরু সরু সুন্দরী গাছ। এক উপায় ছিল যে কোনো একটি গাছে পিঠ ঠেকিয়ে মাটিতে বসা, কিন্তু তাতে আমি দেখার আগে বাঘ আমাকে দেখে ফেলবে এবং হয় আমি মারাত্মক রকম বিপদে পড়ব, আর না হয় তো অনর্থকই সময় নষ্ট করা হবে, বাঘ আসবে না। আরেক উপায় ছিল যদি বাওয়ালির লাশ যেখানে ছিল সেখান থেকে সরিয়ে কোনো সুবিধাজনক জায়গায় রেখে আমি ঝাঁকড়া গাছে উঠে বসি। কিন্তু মানুষখেকো বাঘ এমনি সতর্ক ও সচেতন হয় যে তার শিকার 5 হাত দূরে সরানো দেখলেও সন্দেহ করবে এবং চলে যাবে। কাজেই লাশ বাঘ যেখানে ফেলে গেছে ঠিক সেখানেই রাখতে হবে। বসার আর একটিমাত্র স্থানই ছিল, যদিও খুবই বিপজ্জনক স্থান। তা হল নালার ঢাল। পাড় থেকে নিচের ঢালুতে শুয়ে পাড়ের উপরে শুধু মাথা জাগিয়ে বাঘের জন্য অপেক্ষা করা। বেশি সময় ছিল না, তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে সব বাওয়ালিদেরকে আমি হইচই করতে করতে নৌকায় চলে যেতে বললাম, যেন বাঘ বুঝতে পারে যে মানুষ যারা এসেছিল তারা দলে বলে চলে গেছে। তারা জোরে জোরে কথা বলতে বলতে, ডাকাডাকি করতে করতে নালা পার হয়ে ডিঙিতে চলে গেল। গুলির আওয়াজ শুনলে তারা আসবে, আর নয়তো একেবারে সন্ধ্যায় এসে লাশ নিয়ে যাবে। নালার পাড়ে একটা ছোট ঝোপের ভিতরে শুয়ে পড়লাম। আমার বুক থেকে মাথা পর্যন্ত কেবল পাড়ের উপরে, প্রায় পাড়ের সমান সমান হয়ে রইল। বাকি শরীর বিছিয়ে দিলাম নালার ঢালে। ঝোপের ভিতর দিয়ে কেবল বন্দুকের নলের আগা খোলাতে রইল। যদি ইতিমধ্যেই না দেখে ফেলে থাকে, তাহলে বাঘ খুব লক্ষ্য না করলে ঝোপের ভিতরে ও খালের ঢালে আমাদের দুইজনকে বা আমার বন্দুক দেখতে পাবে না। বাওয়ালিকে আমার বাম পাশে চুপ করে শুয়ে পড়তে বললাম। সে সামনে, বাম দিকে এবং মাঝে মাঝে পিছনের নালার দিকে লক্ষ্য রাখবে। বাঘ দেখলে বা কোনো নড়াচড়া দেখলেই কথা বলবে না, ফিসফিসিসও করবে না, কেবল আঙুল টিপে আমাকে দেখাবে। বাওয়ালির অর্ধভুক্ত দেহ এখন আমাদের থেকে 15-16 হাত দূরে সোজা পুবে। বাঘ আমাদের আসার আওয়াজ শুনে মুড়ি ফেলে গেছে যে সেও একেবারে সোজা পূব দিকে।
যে পথে গেছে এখন যদি সেই পথেই আবার আসে তাহলে আমাকে বন্দুক একটুও ঘুরাতে হবে না। নল, মুড়ি আর বাঘ এক সরল রেখায় থাকবে। আর যদি বাঘ ডান বা বাম দিক থেকে ঘুরা পথে আসে তাহলেই কেবল আমাকে বন্দুকের নল ঘুরাতে হবে। ধূর্ত নরখাদক এর মধ্যে আমাদের অবস্থান দেখে থাকলে একটা খুব দূর সম্ভাবনা ছিল যে চক্কর দিবে, অর্থাৎ দূর দিয়ে নালা পার হয়ে পিছন থেকে এসে আমাদের উপরে পড়বে। কিন্তু বিশাল বড় বাঘ হলেও এক লাফে সেই নালা পার হতে পারবে না, 2 লাফ দিতে হবে, এবং সেক্ষেত্রে ভাটা নালার কাদাতে বা এই পাড়ের অংশে ঝপ শব্দ শুনে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ আমি পাবই। অবসরতালির শস্য সেটা ছিল খুবই দূর সম্ভাবনা। প্রায় 1 ঘণ্টা, সোয়া ঘণ্টার মধ্যে আমার 2 চোখের পাতা বোধহয় একবারও পড়েনি। বনের মধ্যে কোন দিকে একটি শব্দও উঠেনি, কেবল বাতাসে পাতা কাঁপার আওয়াজ ছিল। নালার উল্টা পাড়ে, তাও প্রায় সিকি মাইল দূরে হবে, একবার একটা মোরগের ডাক শুনলাম, কিন্তু সেটাকে কোনো ভয়ার ডাক বলে মনে হয়নি। আমার মনে বরাবরই কেন জানি একটা ধারণা ছিল যে বাঘ পূব দিকে যে গেছে আবার সেই পূব দিক থেকেই আসবে। ঠিক সেদিক থেকেই এলো। প্রায় 200 হাত সোজা পূবে গাছের ডালে এক বানর খক খক করে ডেকে উঠল। ভয়ার্ত ডাক শোনামাত্র আমি বুঝতে পারলাম যে বাঘ আসছে। প্রতিটি মুহূর্তের প্রত্যাশায় রুদ্ধ নিঃশ্বাসে বন্দুকের কুন্দা কাঁধে ঠেকিয়ে মরিসোজা চোখ রেখে চেয়ে রইলাম। 10 মিনিট পরে বাঘ দেখলাম পূব দিক থেকে সোজা আসছে। মরি থেকে হাত 10 মধ্যে এসে থমকে দাঁড়াল। বাওয়ালির দেহটা দেখল, একবার ডানে একবার বামে মুখ ঘুরালো এবং তারপর আরও প্রায় 6 হাত এগিয়ে এলো। কটকট করে একটা বনমোরগ ডেকে উঠল ডান পাশে। তৎক্ষণাৎ থমকে দাঁড়িয়ে বাঘ সেদিকে মুখ ঘুরালো। সোজা ঘাড়ে গুলি করলাম। দোনলা বেলজিয়াম বন্দুকের এলজিআর গুলি। বাঘ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই পড়ে গেল। কড়ক করে একটা গোঙানি শুনলাম মিনিটখানেক, তারপর বিশাল আকারে মানুষখেকো বাঘটা নিথর হয়ে পড়ে রইল। উঠে খালের পাড়ে দাঁড়ালাম এবং দ্বিতীয় নলের গুলি বুকে মারলাম। বাঘ আর একটা পাও নাড়ল না। 2 নলে আবার কার্তুজ ভরে তখনও শুয়ে থাকা বাওয়ালিকে টেনে তুললাম এবং বাঘের শরীর বরাবর বন্দুক ধরে 2 জনে অতি সাবধানে কাছে এগুলাম। ভলক দিয়ে রক্ত ছুটছে আর চোখ বুজে পড়ে আছে মরা বাঘ। বন্দুকটা মাটিতে রেখে 2 হাতের তালু গোলাকার করে মুখে ধরে 5 বার ডাক দিলাম, আল্লাহ 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 আল্লাহ। প্রায় সঙ্গে সঙ্গেই অনেক পিছন থেকে বাওয়ালিদের আল্লাহ আল্লাহ ডাক শুনলাম। তখন বেলা 4:15। 23 জুন জেলে বাওয়ালিকে খেয়েছে সেই মানুষ খোকটিকে আমি এই প্রথম দেখতে পেলাম। বুড়া বাঘা, সামনের কয়েকটা দাঁত নেই, শরীরের কয়েক জায়গায় ছাল উঠে গেছে। মানুষ ধরতে গিয়ে লাফ দিয়ে যে পড়েছে, গাছের শুলার বা চোখা ডালের খোঁচা লেগে লেগে ছাল চলে গেছে। বাওয়ালিরা আল্লাহ আল্লাহ ডাক দিতে দিতে সুন্দরবন ভেঙে এসে হাজির হল। বাঘ দেখে প্রথমে কিছুক্ষণ তারা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎ উল্লাসে ফেটে পড়ল। মরা বাওয়ালির আত্মীয়েরা কাঁদতে লাগল। জানাজা পড়ে হতভাগ্য বাওয়ালির লাশ আমরা খালের পাড়েই একটা পরিষ্কার জায়গায় দাফন করলাম, আর বাঘের 4 পা লতা দিয়ে বেঁধে পায়ের ফাঁকে খুব শক্ত একটা মোটা ডাল দিয়ে 6 জন বলিষ্ঠ বাওয়ালি বাঘকে বহন করে নিয়ে এলো নৌকায়। রাত্রেই আমরা পৌঁছলাম বুড়ি গোয়ালিনী বন অফিসে এবং তৎক্ষণাৎ ওয়্যারলেস করে খবর পৌঁছানো হল খুলনা বিভাগীয় বন অফিসে। ফিতা দিয়ে মেপে দেখা গেল 12.5 ফুট লম্বা এত বিশাল আকারের বাঘ কমই চোখে পড়েছে। পরদিন সকালে শত শত লোকের সামনে এই বাঘ ঝোলাই করা হলো। সেই দিনই বহু লোকের সামনে অনেক ঘটা করে বন দফতর থেকে আমাকে তখনকার নগদ 500 টাকা পুরস্কার দেয়া হলো। আমার ফটোও তোলা হলো। মহা ত্রাস দূর হয়ে গেলে অতপর সুন্দরবনের 18 বেকি মৌজায় জেলে বাওয়ালিরা আবার নিশ্চিন্ত মনে তাদের রুজি রোজগার করতে শুরু করল। এরপরে খবরের কাগজের কয়েকজন ভাই আমার মুখ থেকে এই বাঘ শিকারের বাহিনী সংগ্রহ করে ঢাকার পত্রিকায় ছাপান। সেসব খবরের কোনটি আমি কেটে রেখে দিয়েছিলাম। তখন আপনারা শুনলেন বিখ্যাত শিকারী পচাবদি কাজীর জবানিতে মানুষ খেকো বাঘ শিকারের গল্প। আমাদের উপস্থাপনা ভালো লাগলে আমাদের পেজ এবং চ্যানেল ফলো করলে আমরা আরও নতুন গল্প নিয়ে আসতে উৎসাহ পাব।